এবং অন্যান্য নেতৃবৃন্দ, এই সভায় উপস্থিত পার্টির বিভিন্ন স্তরের নেতা কর্মী, দরদি এবং বন্ধুগণ, আমি প্রথমেই আপনাদের সকলকে আমাদের পার্টির রাজ্য কমিটির তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সাথে প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা জানেন, আমাদের পার্টিতে একমাত্র কমরেড মুজফ্ফর আহমদ ছাড়া অন্য কোনো নেতার প্রয়াণ দিন বা জন্মদিবস পালনের সেরকম রেওয়াজ নেই। যদিও কোনো কোনো রাজ্যে কোনো কোনো ক্ষেত্রে যার জন্ম যে প্রদেশে, সেখানে এরকম হয়তো হয়ে থাকে, আমাদের এখানে হয়, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রেতে সেরকমভাবে সাধারণত এটা করা হয় না। কিন্তু আমাদের পার্টির গেল কেন্দ্র কমিটির বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কমরেড রতন বলেছে এখানে, যেহেতু আমাদের পার্টি সেই 1964 ইংরেজিতে সিপিআইএম হিসাবে গঠিত হবার পর যারা সাধারণ সম্পাদকের পদ অলংকৃত করেছেন, তাদের মধ্যে এই পদে আসীন থাকা অবস্থায় একমাত্র কমরেড সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছেন। আর ঘটনাচক্রে তার জন্মদিন হল 12ই আগস্ট, আর ঠিক এক মাস বাদে এই 12ই সেপ্টেম্বর হল তার প্রয়াণ দিবস। কাজে আমরা সিদ্ধান্ত নিয়েছি গোটা দেশেই যে এই 12 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর এই এক মাস তার স্মরণে আমরা শুধু তার কাছে না, তার স্মৃতিচারণ না, আমাদের দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই পরিস্থিতিতে একদিক থেকে তার যে কন্ট্রিবিউশন, তার যে ভূমিকা, অন্যদিক থেকে এই অবস্থায় আমাদের পার্টি এবং সমগ্র গণতান্ত্রিক আন্দোলনকে আমরা কিভাবে দেখব, কীভাবে পরিচালিত করব, সে আলোচনাগুলি আমরা সংগঠিত করব। তো সেদিক থেকে এটা সবাই জানেন, প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরি একটা অনন্য প্রতিভার, অসাধারণ মেধা এবং বাগ্মী, রাজনৈতিক দিক থেকে বিচক্ষণ এবং সুদক্ষ একজন সংগঠক ছিলেন। তার 72 বছর বয়সে প্রায় 50 বছরের বেশি তিনি সেই ছাত্র আন্দোলন থেকে রাজনীতির শিখরে সর্বভারতীয় ক্ষেত্রে তিনি নেতৃত্ব করে গেছেন। ব্যক্তিগত জীবনেও তার প্রতিভা শুনেছেন আপনারা, যে সিবিএসই, তিনি যে সময়তে সিবিএসসির ছাত্র ছিলেন, তখন এখনকার মতো আইসিএসসি বা আরো অসংখ্য বোর্ড হয়েছে সেরকম ছিল না। এটা তার প্রতিযোগিতা আরো কঠিন ছিল। সেই সময়তে তিনি প্রথম স্থান অধিকার করেছেন সারা দেশে এবং সেখান থেকে উচ্চশিক্ষা নেওয়ার জন্য
তিনি দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির প্রথম দিকের ছাত্রদের মধ্যে অন্যতম, এবং জওহরলাল নেহরু ইউনিভার্সিটির সেখানে শুধু পঠন পাঠনের দিক থেকে না, যে আমাদের দেশে ছাত্র আন্দোলনের ছাত্রদেরও দেশ গঠনে, জাতি গঠনে, দেশের রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণে তার যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার তার সুযোগ রয়েছে, তিনি সেই সময়ে, তিনি একাও এই কথা বলছি না, কমরেড সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, এরকম আরো অনেকে আছেন পরবর্তী সময়তে যারা রাজনীতি, শিক্ষা, এই অ্যাডমিনিস্ট্রেশন, বিচার ব্যবস্থা, বহু ক্ষেত্রেতে তার সমসাময়িক কালের সেই সমস্ত ছাত্রছাত্রীরা দেশকে নানা দিক থেকে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে অন্যতম তিনি। এবং তিনি তিনবার এই জওহরলাল নেহরু ইউনিভার্সিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন, এবং সভাপতি তো এরকম আরো অনেকে নির্বাচিত হয়েছেন। কিন্তু তার মধ্যেও তার প্রতিভা এবং রাজনৈতিক বিচক্ষণতা, সাহস, তারও ঝলক আমাদের দেশ দেখেছে, প্রত্যক্ষ করেছে। সে 1975 ইংরেজি, কদিন আগেই আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারির 50 বছর আমরা এই হলে উদযাপন করেছি, এবং কি পরিস্থিতিতে সেই জরুরি অবস্থা জারি হয়েছিল এবং সারা দেশে কিভাবে গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়েছিল, এগুলো আলোচনা হয়েছে। সেই সময়েতে আজকের আরএসএস, বিজেপি যেরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলের জন্য, গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে কক্ষিগত করার জন্য বেপরোয়াভাবে ভূমিকা নিচ্ছে, হয়তো সেরকম নয়, কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, সেখানে একটা ছাত্র সংগঠন বা সেখানকার যে স্টুডেন্টস ইউনিয়ন, তারা শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ে সেখানে প্রগতিশীল পঠন পাঠনের ক্ষেত্রে কি ধরনের সিলেবাস তৈরি হবে, সেখানে আমাদের দেশের যারা পশ্চাৎপদ অংশের মেধাবী ছাত্রছাত্রীরা যারা পড়াশোনার সুযোগ পায় না, তাদের জন্য কীরকম সুযোগ তৈরি হবে, সেই ক্ষেত্রেতেও এই জেএনইউর এই ছাত্র সংগঠন তারা সারা দেশকে একটা স্বতন্ত্র পথ সেখানে দেখাচ্ছে। তো কেন সহ্য করবে জরুরি অবস্থার নেত্রী তিনি? কারণ সেই ছাত্র ইউনিয়নের মধ্যে যদি সেরকম একটা স্ফুলিঙ্গ একটা ওঠে, তার প্রভাব আগামী দিন সারা দেশের ছাত্র সমাজের মধ্যে ক্যাম্পাসগুলোকে ছড়িয়ে পড়বে। কাজে জেএনইউকে বগল দাবা করতে হবে। সেখানে এরকম একটা সভাতে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তিনি যেতে চেয়েছিলেন, তিনি রুখে দাঁড়ান যে না, আপনি এখানে উঠতে পারবেন না। বিশ্ববিদ্যালয় এটা স্বাধীন প্রতিষ্ঠান, এটা সরকারের অঙ্গুল হেলনে চলে না। আজকের দিনে অসম্ভব। এবং সেই জেএনইউকে কেন্দ্র করে বিগত এই 11 বছরে কিভাবে শুধু আমাদের দেশের যে প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা না, যে গণতান্ত্রিক ব্যবস্থাগুলো কিভাবে জবাই করা হচ্ছে, এটা আমরা প্রত্যক্ষ করছি। কিন্তু সেদিন এই সীতারাম ইয়েচুরির নেতৃত্বে এবং পরবর্তী সময়েতে যখন তার নেতৃত্বে প্রধানমন্ত্রীর বাসভবনে যান ডেপুটেশন দিতে,
প্রধানমন্ত্রীকে সশরীরে এসে বাধ্য করেছেন। তো এইভাবেই আমরা সেখানে দেখেছি। কিন্তু আমি বলবো যে আজকের দিনের রাজনীতির যে মূল যে বিপদ, আজকে যেভাবে আরএসএস এর নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো এবং সংবিধানকে অচল করার জন্য যে শক্তি বেপরোয়াভাবে মাথাচাড়া দিয়েছে, তার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেতে আরো অন্যান্য ক্ষেত্র সহ কমরেড সীতারাম ইয়েচুরির ভূমিকা এটা অম্লান হয়ে থাকবে এবং সেদিক থেকে তার প্রয়াণ শুধু এরকম একটা পরিস্থিতিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার একজন নেতা বা কর্মীকে আমরা হারাইনি। এদেশের গোটা গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক ব্যবস্থা, তার মধ্যেও একটা শূন্যতা তৈরি হয়েছে। এবং এই লড়াই তিনি যে পরবর্তী সময়ে সেই 2005 ইংরেজিতে যেদিন রাজ্যসভা নির্বাচিত হয়ে 2 টার্মে 12 বছর নানা ভূমিকায় তিনি সেখানে তার নেতৃত্ব দেখিয়েছেন, শুধু সেখানে না, তখন থেকে শুরু হয়নি, বা এর আগে তিনি যখন খুব অল্প বয়সে আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য নির্বাচিত হয়ে আসেন, তারও আগে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন, তখনই শুধু তিনি এই ভূমিকাগুলো নিয়েছেন তা নয়, সম্ভবত যদি তার এই কাজকর্মগুলোকে সেরকম দেখা যায় তার আগে থেকেই। আপনারা জানেন যে শুধু আমাদের দেশ কেন, গোটা পৃথিবীতেই সেখানে উদারবাদী অর্থনীতি যখন সারা দেশে, সারা পৃথিবীতে তার কর্তৃত্ব বিস্তার করতে শুরু করে, আমাদের দেশেও আমাদের তথাকথিত সেই সময়কার স্বদেশী অর্থনীতির তার যে পরিধি থেকে বেরিয়ে আমাদের দেশের সরকার ডক্টর মনমোহন সিং যখন অর্থমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী হননি তখনও, উদারবাদী অর্থনীতি গ্রহণ করার মধ্য দিয়ে এদেশের যে শ্রমজীবী মানুষের সমস্ত অধিকার কেড়ে নেওয়া, গণতন্ত্রকে সংকুচিত করার সেই অধ্যায় শুরু হয়। সারা পৃথিবীর সাথে আমাদের এই দেশেও এই দক্ষিণ পন্থা মাথাচাড়া দিয়ে ওঠে এবং তার আড়ালে আরএসএস, বিজেপিও ক্ষমতাতে পৌঁছতে না পারলেও তার আড়ালে থেকে ক্রমশ কিভাবে তারা মাথাচাড়া দিয়ে উঠবে তার শক্তি সঞ্চার করছিল। সেই সময়েতে কমরেড সীতারাম ইয়েচুরি তখনও পলিট ব্যুরো সদস্য হননি। তিনি পার্টির কেন্দ্র কমিটিতে এই আরএসএস সম্পর্কে সাম্প্রদায়িকতা বা তাদের হিন্দুত্ব রাজনীতির উপরে একটা দলিল তিনি উপস্থাপন করেন, যা পুরো পার্টিতে পরবর্তী আলোচনা হয় এই হিন্দুত্বের সাম্প্রদায়িক শক্তির উত্থানকে কিভাবে মোকাবেলা করা। এবং পরবর্তী সময়তে তিনি তার উপরেই একটা বই লেখেন, হোয়াট ইজ হিন্দু রাষ্ট্র, এই হিন্দু রাষ্ট্র কি। অর্থাৎ আজকের যে এরকম তার চেহারা প্রকাশিত হওয়ার বহু আগের থেকেই কমরেড সীতারাম ইয়েচুরিটা আঁচ করেছিলেন। তার এই বই বেরোবার পর এই হিন্দু রাষ্ট্র কি, হোয়াট ইজ হিন্দু রাষ্ট্র 1993 ইংরেজিতে বেরিয়েছিল।
এটাকে আরএসএস বিজেপি নানাভাবে কটাক্ষ করেছে, নানাভাবে সমালোচনা করেছে, যে কমিউনিস্টরা তারা বিদেশি রাষ্ট্রপন্থী, এরা দেশীয় ভাবনা, স্বদেশী ভাবনা তাদের নেই, এই দেশের হিতের কথা ভাবে না। এইভাবে গোটা কমিউনিস্ট পার্টিকে এবং ব্যক্তি সীতারাম ইয়েচুরিকেও আঘাত করার চেষ্টা হয়েছে। কিন্তু তিনি তার বিভিন্ন আলোচনাতে এবং এই বইয়েতেই, যারা পড়েছেন বা যারা পড়বেন নিশ্চয়ই দেখবেন যে আরএসএস বিজেপির এই যে চক্রান্ত, এটা শুধু সেই 1992 ইংরেজিতে বাবরি মসজিদ ভাঙ্গার বা তার আগের থেকে শুরু হয়েছে তা নয়। তিনি শুরু করেছেন এটা আরো আগে থেকেই। কখন? আমাদের দেশের যে স্বাধীনতা আন্দোলনের সময়তে যখন গোটা দেশ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান এটা সর্বভারতীয় একটা জাতীয় ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য একটা ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ ভারত তৈরি করার জন্য সেরকম একটা ক্ষেত্র প্রস্তুত তৈরি করছিল, যার প্রভাব সেই 1942-এর ভারত ছাড় আন্দোলন, এই সমস্ত আন্দোলনের মধ্যেও এগুলোর প্রভাব পড়েছিল। তখনই যে এরকম একটা আন্দোলন, এরকম একটা পরিবেশ দেশ স্বাধীন হওয়ার পর এইভাবে একটা ধর্মনিরপেক্ষ কাঠামো তৈরি হয়ে আরএসএস বিজেপির স্বপ্নকে যাতে ব্যাহত না করতে পারে, তখনই এই আরএসএস এর প্রথম সারির বা প্রথম দিকের যারা প্রবক্তারা, তার মধ্যে অন্যতম গোলওয়ালকার বই লিখেছিলেন, উই অফ আওয়ার নেশনহুড ডিফাইন। অর্থাৎ এই ভারতীয় জাতি আজকে দেশের স্বাধীনতা আন্দোলন যেরকমভাবে ধর্মনিরপেক্ষ বহুত্ববাদের ফাউন্ডেশনের উপরে, ভিত্তির উপর দাঁড়িয়ে স্বাধীনতার সংগ্রাম, দেশপ্রেম এটাকে ঐক্যবদ্ধ করছে, এটা নয়। বা এর পরবর্তী সময়তে এই ভাবনার উপর দাঁড়িয়ে একটা স্বাধীন জাতি হবে, এটাও হওয়া উচিত নয়। ইতিহাসকে বিকৃত করে ভারতীয় সমাজ সংস্কৃতি, তার যে অবয়ব, এটাকে দুর্বল করে সেখানে যে না, ভারতকে শক্তিশালী করতে হলে পরে এটা হিন্দু জাতি, হিন্দু সম্প্রদায়, হিন্দু ধর্ম এবং তার মধ্যে সেই মনুস্মৃতি 4 ভাগে ভাগ করে মানুষকে শুধু একটা উপরতলার কিছু লোক তাদের নেতৃত্বে এবং তাদের সুবিধা অনুযায়ী সেভাবেই হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আর তাদের ব্রিটিশদের সাথে সখ্যতা তৈরি করার মধ্য দিয়েই এই তথাকথিত হিন্দু রাষ্ট্র বা হিন্দু জাতি তারা তৈরি হবে। এই উই অফ আওয়ার নেশনহুড ডিফাইন গোলওয়ালকার লিখে গিয়েছিলেন। সেটাকেই এই হোয়াট ইজ হিন্দু রাষ্ট্র এই বইয়ে কমরেড সীতারাম ইয়েচুরি আরও বিস্তারিত বিশ্লেষণ করার মধ্য দিয়ে একে খণ্ডন করে কিভাবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সে রাস্তা তিনি দেখিয়েছিলেন। ব্যক্তিগতভাবে ছাত্র আন্দোলনের সাথে আমি যুক্ত ছিলাম না, যুব আন্দোলনে তাকে দেখেছি, কিন্তু প্রত্যক্ষভাবে খুব কাছ থেকে দেখার, কাছ থেকে কাজ করার সেরকম অভিজ্ঞতা খুব অল্প সময়ের জন্য আমার হয়েছে। যখন আমি 2014 সালে লোকসভাতে নির্বাচিত হয়ে যাই,
তিনি তখন রাজ্যসভায় আমাদের নেতা। যখন সংসদ চলে প্রায় প্রতিদিন আমাদের আলোচনা করতে হয় যে কোন বিলটির উপরে, কোন বিষয়টির উপরে কিভাবে কে কথা বলবেন। তো আমরা দেখেছি যে তিনি তো শুধু রাজ্যসভা বা লোকসভা, সংখ্যা আমাদের তখন কমে গিয়েছিল, রাজ্যসভাতে 7-8 জন আর লোকসভাতে 2 জন নির্দল সহ কেরালার 11 জন, সব মিলিয়ে আমরা 17-18 জন। কিন্তু তাকে দেখেছি এই 14 থেকে 17 3টা বছর তিনি যখন তার মানে সেকেন্ড টার্মের শেষ দিকে, তিনি শুধু আমাদের নেতা ছিলেন না, এখানে কমরেড জন্না দাশগুপ্ত আছেন, শঙ্কর দত্তবোধে আছেন, এখানে অভিজ্ঞতা হয়েছে আমাদের যে আমাদের যে পার্লামেন্টের যে পুরনো ভবন, এটা তো এখন পরিত্যক্ত করে নতুন ভবন এসেছে। মতিদাও জানেন এগুলো, যে এই লোকসভা এবং রাজ্যসভার মাঝখানে একটা বড় একটা হল আছে, এটাকে বলা হয় সেন্ট্রাল হল। এই সেন্ট্রাল হলকে বলা যায় আরেক দিক থেকে এটা গোটা দেশের রাজনীতির নাভি। বন্ধের দিন ছাড়া, এমনকি যখন সংসদ অধিবেশন থাকে না, তখনও প্রতিদিন 50 থেকে 100 জন সাংসদ, প্রাক্তন সাংসদ এখানে থাকবেনই একেবারে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা-8টা অবধি। রাজনীতি আরো বিভিন্ন বিষয়ে আলোচনা। এবং সেখানে দেখেছি যে সীতারাম ইয়েচুরি এই সেন্ট্রাল হলে যখন আসবেন, মানে সীতারাম ইয়েচুরি মানেই একটা জটলা, আমরাই কখনো কখনো ভাগ পেতাম না। মানে সীতারাম ইয়েচুরি এই নয় যে শুধু যে বিজেপি বিরোধী, সরকার বিরোধী দলের সাংসদরা তারাই ভিড় করতেন, এমনকি ভারতীয় জনতা পার্টিরও বহু লোক তার সাথে একটা কথা বলার, একটু চা খাওয়ার, কফি খাওয়ার এই সুযোগ নিতে চেষ্টা করতেন। এই ছিল তার ব্যক্তিগত প্রতিভা এবং অন্যদের, শুধু বন্ধুদের না, রাজনৈতিক দিক থেকে তার বাইরেও তার যে গ্রহণযোগ্যতা। এবং সেদিক থেকে একটা ঘটনা বলে আরেকটা, আমাদের পার্লামেন্টে একটা রেওয়াজ আছে, সেটা হলো লোকসভাতে তো নির্বাচন হয়, নির্বাচন হওয়ার আগেই শেষ অধিবেশন হয়, কেউ নমিনেশন পায়, কেউ নমিনেশন পেলেও ফিরে যাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো লোকসভাতে ফেয়ারওয়েলের, সাংসদদের বিদায় দেওয়ার কোনো রেওয়াজ নাই, কিন্তু রাজ্যসভাতে রেওয়াজ আছে। সাধারণত যখন এই সংসদ চলে তখনই হয়, এটা মতিদা বা জন্না দাশগুপ্ত তাদের ক্ষেত্রেও হয়েছে, এবং প্রত্যেকেরই বলার সুযোগ পান। কিন্তু যেদিন সীতারাম ইয়েচুরির ওই ব্যাচের যারা সাংসদ তাদের এই সংবর্ধনা হবে, সেদিন গ্যালারিতে, লোকসভার গ্যালারিতে এরকম দোতলার উপরে বসার জায়গা নেই। মানে সীতারাম ইয়েচুরি এবং আরো কয়েকজন লোক আছেন, তারা শেষ ভাষণ দেবেন সেদিন। এই ভাষণ শোনার জন্য আমরা তো গিয়ে প্রায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। এবং ওই অনুষ্ঠানে শুধু যারা বিদায়ী যারা সাংসদ তারাই বক্তব্য রাখেন না, লোকসভার যিনি, এই রাজ্যসভার যিনি নেতা, তিনি শাসক দলেরই কোনো বরিষ্ঠ মন্ত্রী হন, তখন ছিলেন এই অরুণ জেটলি, লোকসভার নেতা, তিনি সহ সবাই কথা বলবেন।
মানে যারাই কথা বলেছেন, যারা বিধায়ী, যারা তার সাথে মানে ইয়েতে তারা সহ বাকি সব দলের নেতাদের একটাই বক্তব্য, সীতারাম ইয়েচুরিকে আবার পার্লামেন্টে আসতে হবে, আবার তিনি যেন থার্ড টার্মের জন্য তিনি আবার সংসদে আসেন। অরুণ জেটলি তো বলছে প্রয়োজনে সীতারাম ইয়েচুরি যে রাজ্যে দাঁড়াবে আমাদের বিজেপির সাংসদরাও আমরাও সমর্থন করব। কেন বলছেন যেন এই কথাগুলো শুধু একজন লোককে খুশি করার জন্য বা এরকম বিদায়ের সময় তো ভালো কথা বলি এই জন্য বলছেন না। তারা বলছেন যে দেশের এই রাজনীতিতে গত 12 বছর গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে যখন আলোচনা হয়, বিল উত্থাপিত হয়, এই সমস্ত বিষয়ে কমরেড সীতারাম ইয়েচুরি তিনি যে হস্তক্ষেপ করেছেন, তিনি যে সমস্ত বক্তব্য রেখেছেন, এমনকি অরুণ জেটলি বলছে যে আমাদের এই সমস্ত বিলগুলাতে সীতারাম ইয়েচুরি বক্তব্য রাখা মানে কি, আমরা মনে করি যে না, এই ক্ষেত্রেতে যে কতটুকু আমাদের যে প্রস্তাব, এই বিষয়গুলো কতটুকু ভুল কি শুদ্ধ, আমরা যেন সীতারাম ইয়েচুরি আলোচনার থেকে আমরা নিজেদেরকে তৈরি করার, আমাদের ভুল কি শুদ্ধ হলো এটা বুঝে নেওয়ার একটা সুযোগ তৈরি পাই। ঠিক এরকমই একটা অনুষ্ঠান হয়েছিল, সেটা হলো যে সংবিধান দিবস নামে আপনারা দেখবেন অতীতে আর অন্য কোনো রাজত্বে কি কংগ্রেস বা এই জনতা বা যুক্তফ্রন্ট রাজত্বে আমাদের দেশে হয়নি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তার একটা বৈশিষ্ট্য হলো যে সব কিছুতে তিনি একটা আলাদা কিছু করে দেখাবেন। যেমন প্ল্যানিং কমিশন ভেঙে নীতি আয়োগ করেছে, আরো অনেকগুলো ঘটনা দেখছেন, এগুলি বলার আজকে ইয়ে নয়। তিনি সংবিধান দিবস পালন করবেন 26শে নভেম্বর। বলছে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়েছেন, আরো অনেকে হয়েছেন, কিন্তু সংবিধান যে হলো, গৃহীত হলো, সেই দিবসটাকেই তো কেউ উদযাপন করলো না। আমি প্রধানমন্ত্রী না হলে পরে তো এগুলি দেশবাসী ভুলেই যেত। দেশে নতুন প্রজন্ম এই যে সংবিধান যেদিন তার খসড়া গৃহীত হয়েছে এগুলি জানতোই না। তো সেদিনও কমরেড সীতারাম ইয়েচুরির বক্তৃতা ছিল, তিনি দাঁড়িয়ে বলেছেন হ্যাঁ, এরকম একটা আলোচনার জন্য সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। আরএসএস ভারতীয় জনতা পার্টি তো সংবিধান সম্পর্কে কোনো কথাবার্তা বলে না। যাই হোক, এরকম একটা দিবস করার প্রয়োজনীয়তা কতটুকু এটা দেশবাসী বিচার করবে। কিন্তু আরএসএস বিজেপির গোটা স্বাধীনতা আন্দোলনে এবং পরবর্তী সময়েতে তার ভূমিকাকে ব্যাখ্যা করে, এবং 26শে নভেম্বর যেদিন খসড়া এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গ্রহণ করল, ইংরাজির 26শে জানুয়ারি, তো সংবিধান দিবস তো সেটাই, নতুন করে একটা সংবিধান দিবস হতে পারে না। এই ছিল এই যে গেল 18 লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া ব্লক তৈরি হলো। ভারতবর্ষের মধ্যে বিজেপি বিরোধী যে কটা দল ইন্ডিয়া ব্লকে সামিল হয়েছেন বা এখনো আছে, তাদের যে গঠন শৈলী, তাদের যে রাজনৈতিক বা মতাদর্শগত ভিত্তি, এমনিতেই তো অধিকাংশরই হলো
ভোট জুয়া চরিত্র। তো সেই ক্ষেত্রেতে বিজেপিকে মোকাবেলা করার প্রশ্নে এই শক্তিগুলো, যাদের অর্থকড়ি থেকে অন্যান্য বিভিন্ন দিকের যে ঝোঁক আছে, এটা খুব কঠিন কাজ। আপনারা দেখেছেন তার সেই ইন্ডিয়া ব্লক তৈরির প্রক্রিয়াতে সেখানেও যে 2-3টি মিটিং হয়েছে, প্রথম পাটনা, তারপরে বেঙ্গালুর, তারপরে মুম্বাই। যিনি সূত্রপাত করলেন নীতিশ কুমার, তো তিনি বেঙ্গালুর মিটিং করতে করতে গিয়ে বেরিয়ে গেলেন। তারপর বেঙ্গালুর থেকে মুম্বাই হলো। কত রকমের প্রস্তাব এসছে যে একটা স্টিয়ারিং কমিটি করতে হবে, তার একজন চেয়ারম্যান করতে হবে, কনভেনার করতে হবে। অবশ্যই সীতারাম ইয়েচুরি শুধু ব্যক্তিগতভাবে না, আমাদের পার্টি গণতান্ত্রিক কেন্দ্রিকতার ভিত্তিতে, যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে তাকেই আমরা পার্টির যে কোনো স্তরেরই যেখানেই কাজ করি না কেন আমরা সেটাকে প্রয়োগ করার চেষ্টা আমরা করি। সামগ্রিকভাবে পার্টির এই সামগ্রিক এবং যৌথ আলোচনার ভিত্তিতে সীতারাম ইয়েচুরি একজন বলিষ্ঠ কণ্ঠ ছিলেন, যিনি যেন এই ইন্ডিয়া ব্লককে একটা এরকম স্টিয়ারিং কমিটি বা এক্সিকিউটিভ কমিটি তৈরি করলে পরে এটা আর বেশি দূর এগোবে না। এটা আরেকটা মিটিং হওয়ার আগেই এই স্টিয়ারিং কমিটিতে কার কটা সিট দেওয়ার ক্ষমতা, কার কটা কোন জায়গাতে ভূমিকা নেওয়ার যোগ্যতা কতটুকু, এই প্রশ্নেই এই জোট ভেঙে যাবে, থাকবে না। এবং আমরা যারা পার্টির ভেতরে ছিলাম, যারা এই কোর জায়গাতে আলোচনা করার সুযোগ আমাদের নাই, কিন্তু বাইরে থেকে আমরা সিদ্ধান্ত শুনেছি বা তার পক্ষে কথা বলেছি, কথা তো বলবোই আমরা। কি 29 সেপ্টেম্বর 2024 দিল্লির তালকোটরা স্টেডিয়ামে যখন তার স্মরণ সভা হয়, ইন্ডিয়া ব্লকের শুধু তৃণমূল কংগ্রেস ছাড়া তাদেরকে আমন্ত্রণ জানানোও হয়নি বা তারা নিজে থেকেও আসেনি। সেখানে কংগ্রেস থেকে শুরু করে ডিএমকে, ফারুক আবদুল্লাহ থেকে শুরু করে আরজেডির সমস্ত নেতারা ছিলেন। এক বাক্যে সবাই বলেছেন যে সিপিআইএম কমরেড সীতারাম ইয়েচুরির জায়গায় হয়তোবা আরেকজন জেনারেল সেক্রেটারি তারা নির্বাচিত করবেন, তারা আরেকজন জেনারেল সেক্রেটারি পাবেন, কিন্তু সীতারাম হবে না। মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সভাপতি, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, ফারুক আবদুল্লাহ সবাই বলেছেন এই যে ইন্ডিয়া ব্লক, আরএসএস বিজেপি 18 লোকসভা নির্বাচনে প্রায় নিশ্চিত ছিল যে তারা এমনভাবে এই দেশটাকে, তাদের যে নানা ষড়যন্ত্র এখন বেরোচ্ছে, যে এসআইআর ইত্যাদি এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে যেভাবে নির্বাচনগুলোকে প্রহসনে পরিণত করে তারা টিকে আছে, তারা নিশ্চিত ছিল। যে কারণে 18 লোকসভা নির্বাচনে এনডিএ এই শব্দটা উচ্চারিতই হতো না, এনডিএ নয়, মোদি সরকার, মোদির স্বপ্ন, মোদির ইচ্ছা, আব কি বার 400 পার, এত নিশ্চিত ছিল তারা। এবং তারা স্বীকার করেছেন সীতারাম ইয়েচুরি যদি এই ইন্ডিয়া ব্লক তৈরির প্রশ্নে এই নানা ধরনের এই আলোচনা মাঝখানে যদি তার সে ভূমিকা না নিতেন, তার সে বিচক্ষণতা
এটাকে যদি একবার প্রয়োগ না করতেন তাহলে 30 সিঁড়ির আগে 240-এ বিজেপিকে আটকানো যেত না। আর যদি সেই বিজেপি আজকে আরো 30টা 31টা যদি তাদের সাংসদ হতো, সর্বশেষ দেখেছেন আপনারা যে টিডিপি এবং জেডিইউর উপর নির্ভরশীল হওয়ার পরও যে ধরনের আইন পাশ করার আজকে চেষ্টা করছে, যে সর্বশেষ যেটা হলো, এটা জরুরি অবস্থা কেন? এরকম জরুরি অবস্থা পদক্ষেপের চাইতে আরো বেশি ভয়ঙ্করতম পদক্ষেপ যে সর্বশেষ যেটা বিল পেশ করেছে, যদিও পাশ করার সে চেষ্টা করায়নি, এটাকে সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দিয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে। কি 30 দিন যদি মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যদি অ্যারেস্ট থাকেন, আচ্ছা বলুন তো, ভারতবর্ষের শুধু বিজেপি কেন, যে কোনো দল যদি ক্ষমতায় থাকে সেই প্রধানমন্ত্রী অ্যারেস্ট হবে? কিন্তু জনগণকে বোকা বানানোর জন্য হয়েছে। আরে বিপক্ষ কা ভয় কিউ হে? বিপক্ষদের ভয় কেন? আরে মুখ্যমন্ত্রী কেন, প্রধানমন্ত্রীও তো গ্রেপ্তার হবে। যে দেশের প্রধানমন্ত্রী, যে দল প্রধানমন্ত্রীত্বের মানে চেয়ারে আছে, সে দলের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মতো ব্যবস্থাতে কখনো গ্রেপ্তার হবে? মানে 30 দিন এদের হাতে এই যে ইউপিএ আইন আছে, তারপরে আপনার এই যে হিসাব বহির্ভূত অর্থ, এটাকে মোকাবেলা করার জন্য একটা আইন হয়েছে, কি আর বলে গেলাম আমি, এগুলিতে প্রায় 1-1.5 বছর জামিন দেওয়ার কোনো নেই। ইচ্ছা করলে তারা 5 বছর রাখতে পারে। এই যে উমর খালিদ, দিল্লি দাঙ্গায় জেএনইউর এক ছাত্র নেতা, আজকে 5 বছরের বেশি সে জেলে পড়ছে, জামিনই হচ্ছে না। তো এরকম এই আইন পাশ হওয়া মানেটা কি? যখন দেখবে এই নরেন্দ্র মোদীর বা বিজেপি আরএসএস ভারতবর্ষে তাদের আরো জনবিরোধী কার্যকলাপের কারণে আরো কুণ্ঠাসা হয়ে, এখন যেরকম ভাবে বিহারে গোটা জনগণ রাস্তায় নামছে, এরকম ভাবে সমস্ত লাগিয়ে দিয়ে 30 দিন কেন 60 দিন জেলে ঢুকিয়ে দেবে, বাস মুখ্যমন্ত্রী, মন্ত্রী, নেতা সব খারিজ। কোথায় নিয়ে যাচ্ছে? এসআইআর 65 লক্ষ লোকের নাম যে বিশেষ পর্যালোচনার নামে বাদ যায়, 65টা নাম নাকি যুক্ত করার প্রস্তাব পায় না। এবং এমন একজন ব্যক্তিকে ভারতের নির্বাচন কমিশনারের এই চিফ সিভিল ইলেকশন কমিশনার পদে বসানো হয়েছে। লোকটার ব্যাকগ্রাউন্ড কি? যে সারা দেশে বিভিন্ন রাজ্যে কোঅপারেটিভ মুভমেন্ট, যেমন মহারাষ্ট্রে, কেরালাতে, তামিলনাড়ুতে, কর্ণাটকে কোঅপারেটিভ মুভমেন্ট একটা বিশাল মুভমেন্ট। কোঅপারেটিভের অর্থ রিজার্ভ ব্যাংক কন্ট্রোল করতে পারে না, রাজ্য কেন্দ্রীয় সরকারের রিজার্ভ কন্ট্রোল করার ক্ষমতা নেই। এখন যেরকম ভাবে ব্যাংক বেসরকারীকরণ এবং বিভিন্ন এই সরকার উদ্যোগ গ্রহণ করছে, কাজেই এই কোঅপারেটিভের সমস্ত টাকাগুলোকে কেন্দ্রের হাতে নিয়ে যাওয়ার জন্য, যেটা ছিল স্টেট সাবজেক্ট, মোদি বানিয়ে দিল এটাকে কনকারেন্ট সাবজেক্ট, অর্থাৎ সেখানে কেন্দ্রীয় মন্ত্রক, মন্ত্রীকে অমিত শাহ। এই কোঅপারেটিভ মিনিস্ট্রি খোলার পর তার প্রথম সেক্রেটারি হলো এই জ্ঞানেশ মিশ্র। তারপর হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী, এই স্বরাষ্ট্র সচিব, হোম সেক্রেটারি, তাকে হোম সেক্রেটারি বসিয়ে কাশ্মীরে
370 দ্বারা জারি করালো। এরপরে রাম মন্দির তৈরি হবে। রাম বললে তো অনেকেই একটা আবেগ কাজ করে। রাম মন্দির মানে হলো শত শত কোটি টাকার সেখানে নানা রকমের লেনদেন, জমি কেলেঙ্কারিতে, যার কারণে গেল নির্বাচনে বরাডুবি হলো বিজেপির। এমনকি শোনা যাচ্ছে নরেন্দ্র মোদীও হেরে গেছে, জালিয়াতি করে তাকে জিতিয়ে দিয়েছে। এই রাম মন্দির তৈরিতেও এই ট্রাস্টের মাথাইকে জ্ঞানেশ মিশ্র, আর সেই জ্ঞানেশ মিশ্র হলো এখন ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনার। কোথায় নিয়ে যাচ্ছে? তো সেই জায়গায় আজকে এই সামগ্রিকভাবে এই আক্রমণকে রোখার জন্য কমরেড সীতারাম ইয়েচুরি তিনি আরো বহু আগে থেকেই এই শক্তির বিরুদ্ধে দেশকে জাগানোর জন্য, পার্টিকে সতর্ক করার জন্য তিনি সেই উদ্যোগ নিয়েছিলেন। এবং আমাদের সর্বশেষ যে পার্টি কংগ্রেস, 24তম পার্টি কংগ্রেস, এবার আমাদের যে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন, এটা 23তম পার্টি কংগ্রেসের লাইনেই প্রায়। কিন্তু সেই জায়গায় পার্টিকে যদি, সংগঠনকে যদি ঠিক সেরকমভাবে আমরা তৈরি করতে না পারি, ক্ষেত যতই উর্বর হোক, বীজ যতই একদম হাইব্রিড বা হাই ইয়েল্ডিং হোক, কিন্তু সেরকম যদি চাষি যদি আমরা নিয়োগ না করতে পারি, অর্থাৎ সংগঠন তৈরি না করতে পারি, তাহলে সঠিক মতাদর্শ, সঠিক রাজনৈতিক লাইন এবং সঠিকভাবে শত্রুকে চিহ্নিত করা হলেও, এই যে পার্টি কংগ্রেস বলেছে নয়া ফেসিবাদী বৈশিষ্ট্য নিয়ে এগুচ্ছে, এবং এগুলোই দেখছি SIR এবং সর্বশেষ যে বিল পাশ হলো, তার বিরুদ্ধে পার্টিকে সেরকমভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা কমরেড সীতারাম ইয়েচুরিকে আমাদের শ্রদ্ধা নিবেদন করব। আগামী দিন আমাদের দেশের সংবিধান, গণতন্ত্র এবং আমাদের যে মূল লক্ষ্য সমাজ পরিবর্তনের, সেই পথে এগোনোর জন্য আমরা সেভাবে এগোব। কমরেড সীতারাম ইয়েচুরি তার জীবন থেকে আমরা সে শিক্ষা নিয়ে আমরা এগোবো। এই কথাগুলো বলে আবারও কমরেড সীতারাম